জেলা থেকে সরাসরি আজ যে খবরের দিকে আসুন, শুরুতেই নজর রাখা যাক অভিষেকের নামে তোলাবাজিতে ধৃত, সাসপেন্ডের পর এবার গ্রেফতার। তৃণমূল থেকে সাসপেন্ডের পর গ্রেফতার তরুণ তিওয়ারি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি করতেন তিনি। লিখিত অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই পোস্তা থানায়। এক ব্যবসায়ী লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের পর যুব নেতা তরুণ তিওয়ারিকে সাসপেন্ড। রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি বুঝলাম, কি কি অভিযোগ রয়েছে এই তরুণ তিওয়ারির বিরুদ্ধে? দেখো, ইতিমধ্যে পোস্তা থানায় গতকাল যে ব্যবসায়ী অভিযোগ করেছিল সেই অভিযোগের ভিত্তিতে মূলত দুষ্কৃতিমূলক কার্যকলাপ, তোলাবাজি এবং খুনের হুমকি সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং সেই বিষয়কে সামনে রেখেই পোস্তা থানার পুলিশ তাকে কিন্তু গ্রেফতার করেছে। যেটা জানা যাচ্ছে, এই তরুণ তিওয়ারির সঙ্গে রাহুল সিং এবং রাহুল পুরোহিত নামে আরও দুই যুবককে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এদের একটি চক্র ছিল এবং এরা এর আগেও কিন্তু একাধিকবার তোলাবাজির যে অভিযোগ এদের বিরুদ্ধে উঠেছে। এবং গতকাল ব্যবসায়ী যে অভিযোগটা করেছিল যে তার মাকে প্রায় 14 ঘন্টা আটকে রেখে 3 লক্ষ টাকা দাবি করে এবং 3 লক্ষ টাকা নেওয়ার পরই তার মাকে ছাড়া হয়। এবং এই ব্যবসায়ীর মা নিজে কিন্তু গতকাল পোস্তা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে এই তরুণ তিওয়ারির বিরুদ্ধে যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বিভিন্নভাবে কিন্তু তাদের কাছ থেকে টাকা চায় এবং লক্ষ লক্ষ টাকা তাদের কাছে দাবি করে। তার কিছু ঘন্টা পর আর সকালে দেখা গেল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে বহিষ্কার করা হলো এবং তার কিছুক্ষণ পরই পোস্তা থানার পুলিশ এই রাহুল পুরোহিত, রাহুল সিং এবং বহিষ্কৃত তৃণমূলের যুব নেতা তরুণ তিওয়ারিকে গ্রেফতার করে। দুষ্কৃতিমূলক কার্যকলাপ, তোলাবাজির অভিযোগ এবং খুনের হুমকি সহ একাধিক মামলা তার বিরুদ্ধে রুজু করা হয়েছে। এবং সূত্র মারফত যারা জানা যাচ্ছে, এই রাহুল সিং এবং রাহুল পুরোহিত কিন্তু এর আগেও একাধিকবার তোলাবাজির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এবং তাদের এই একটি চক্র কাজ করে। জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে স্টেপ নিচ্ছে তৃণমূল নেতৃত্ব। কোনো অভিযোগ এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা, কি বলছেন কুণাল ঘোষ? শোনা যাক। কিছু নথিপত্র, কিছু বক্তব্য সামনে এসেছে, কিছু অভিযোগ সামনে এসেছে, তার ভিত্তিতে তৃণমূল ব্যবস্থা নিয়ে তো এটা প্রমাণ করে দিল যে এত বড় দল, এত বড় সংগঠন, সেখানে যদি কোথাও কেউ কোনো আপত্তিকর কিছু করে থাকেন, তৃণমূল কংগ্রেস কিন্তু সঙ্গে সঙ্গে সেটা রেয়াত করে না, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। এত বড় দল, তার শাখা সংগঠন, তার গণসংগঠন, তো কেউ সেখানে একটা খারাপ কাজ করেছেন বলে অভিযোগ এসছে, দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। তৃণমূল যুব কংগ্রেস সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। শৃঙ্খলায় শক্ত শাসক। শৃঙ্খলা যদি কেউ লঙ্ঘন করেন তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল থেকে বহিষ্কৃত সেই কারণেই একাধিক নেতা, তৃণমূল থেকে বহিষ্কৃত 2 শিক্ষক নেতা দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয় তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূল থেকে বহিষ্কৃত মণিশঙ্কর মণ্ডল, প্রীতম হালদার, তৃণমূল অধ্যাপক সংগঠনের নেতা মণিশঙ্কর মণ্ডল এবং তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের নেতা প্রীতম হালদার। কি কি অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে? দল বিরোধী কাজের জন্যই তাদেরকে এক্সপেল করা হয়েছে। আমরা জানবো আরো বিস্তারিত। আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, তৃণমূলের নেতৃত্ব যেটা বলছেন যে এদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে এবং তাদের বক্তব্য যে এই বিষয় নিয়ে আগে থেকেই তাদেরকে তৃণমূল কংগ্রেসের নেতাদের তরফ থেকে আগাম বার্তাও পাঠানো হয়েছিল। তৃণমূলের বক্তব্য যে তৃণমূলের নির্দিষ্ট কিছু নীতি প্রণয়ন করা হচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে যে সিদ্ধান্তের কথা সেটা দলের শীর্ষ নেতৃত্ব বিভিন্ন রকমভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টাও করেছে। তো এরপরেও যারা দলের শৃঙ্খলা মানছেন না বা নিজেদের মতো করে কোনো আচরণ করবেন, সেই আচরণ করতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে জড়িয়ে করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে দাঁড়িয়েও যে 2 নেতা সহ বেশ কয়েকজনকে শিক্ষক সংগঠনের দায়িত্ব থেকে সরানো হয়েছে, যেমন মণিশঙ্কর এবং প্রীতম হালদার, তাদের দুজনকে বহিষ্কার করা হয়েছে। এরও কারণ ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, এরাও দলের নির্দেশ উপেক্ষা করেছেন। দল কোন পথে পরিচালিত হচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি কি দিক দেখা হচ্ছে সে সংক্রান্ত সুনির্দিষ্ট নীতি রয়েছে এবং এদেরকেও এই বিষয় নিয়ে বিভিন্ন সময় তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট হোক, বিভিন্ন সময় তাদের বক্তব্য হোক, বিভিন্ন আচরণ হোক, সেই বিষয় নিয়েও একাধিকবার তাদেরকে বলা হয়েছিল, যদিও তারা তৃণমূলের শীর্ষ নেতৃত্বে সেই কথাতে কর্ণপাত করেননি এবং শেষমেশ তাদেরকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, একেবারে বহিষ্কার। এবং এর মধ্য দিয়ে কার্যত তৃণমূল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে
যে জাতীয় কর্মসমিতির বৈঠকের মধ্যে দিয়ে যে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করা হয়েছিল, সেই শৃঙ্খলা রক্ষা কমিটি সমস্ত কিছুর উপর নজর রাখবে। শৃঙ্খলা রক্ষা কমিটির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে মেনে নিতে হবে এবং দলের যারা নির্দেশ উপেক্ষা করে কাজ করবেন তাদের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিতে তারা পিছপা হবে না, সেটাই আজকে বুঝিয়ে দেওয়া হয়েছে এদেরকে বহিষ্কার করার মধ্যে দিয়ে। বেশ, কি বলছেন এই বিষয়ে কুণাল ঘোষ এবং আত্মপক্ষ সমর্থন করে কি বলছেন মণিশঙ্কর মণ্ডল শিক্ষক নেতা, শোনা যায়। যেহেতু এটা সাংগঠনিক বিষয় এবং শিক্ষা সেলের বিষয়, ফলে হায়ার লিডারশিপ এবং শিক্ষা সেলের প্রধান সেখান থেকে বিষয়টা আলোচনার মাধ্যমে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলার পর সেই অনুমোদন ক্রমে শিক্ষা সেল থেকে কয়েকজনের বিরুদ্ধে বিশৃঙ্খল আচরণ এই অভিযোগে তাদের সমস্ত পদ এবং সংগঠনের যাবতীয় জায়গা থেকে তাদের অপসারিত করেছে। আমি মনে করি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পক্ষে বলা দল বিরোধিতা নয়। তাই যে ব্যক্তি নিজে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার তাগিদে এটিকে দল বিরোধিতার আখ্যা দিয়ে আমাকে দল থেকে বহিষ্কার করছেন, এটা আপনাদেরকে বলছেন, আমি সেটাকে নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমি মনে করি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বলেছি, আগামী দিনেও বলবো। এবার কাউন্সিলরদের দাদাগিরির কথা আপনাদের বলবো। দেখুন, এক কাউন্সিলরের দাদাগিরি এবং তারপর থেকে সেই কাউন্সিলর যার ছবি আপনারা দেখছেন, সমরেশ চক্রবর্তী, বাগুইয়াটি থানায় যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে, তবুও তার টিকে ছোঁয়া যাচ্ছে না। সমরেশ চক্রবর্তী প্রমোটার পেটানোর ঘটনায় অভিযুক্ত, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। 6 দিন ধরে গায়ক কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর খোঁজে হন্যে পুলিশ। চিলাপাতায় কাউন্সিলরের রিসর্ট রয়েছে, সেখানে হানা দেয় পুলিশ এবং তারপর দীঘায় হানা পুলিশের। কোনো কিছু কি জানা গেল এখনো পর্যন্ত? তার ট্রেস কি পাওয়া গেল? অনুপ প্রতিনিধি রয়েছেন, বিস্তারিত জানাবেন অনুপ। আজকে 6 দিন অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত যে কাউন্সিলর 9 নম্বর ওয়ার্ডের সমরেশ চক্রবর্তী তার কিন্তু এখনো কোনো রকম খোঁজ পাওয়া না পুলিশের পক্ষ থেকে। এর আগে আলিপুরদুয়ারের যে তার রিসর্ট, সেখানে যখন হানা দেওয়া হচ্ছিল, তার পাশাপাশি গতকাল রাত্রে বেলায় দীঘার উদ্দেশ্যে বাগুইয়াটি থানার পুলিশ তারা কিন্তু রওনা দেয় এবং ওল্ড দীঘা নিউ দীঘা মিলিয়ে মোট 5টি হোটেল সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালানো হয় এবং তারপরেও সেই কাউন্সিলরের কোনো রকম কিন্তু খোঁজ পাওয়া যায়নি। গ্রেপ্তারি এড়াতে তিনি কিন্তু একেবারে পালিয়ে বেড়াচ্ছেন, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। তার কারণ তার বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে, তিনি কিন্তু গর্ভবতী ছিলেন। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে টাওয়ার লোকের মোবাইল ফোন তিনি ব্যবহার করছেন না, এমনটাই জানা যাচ্ছে। এবং টাওয়ার লোকের মনে করা হয়েছিল কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে দীঘা গিয়ে তিনি কাটা যেতে পারেন, কিন্তু দীঘায় যে সমস্ত হোটেলে তিনি যেতে পারেন বলে মনে করছেন, সেই হোটেলে যখন যায় সেখানেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারে না বা ধরতে পারে না। শেষ মেশ এখনো কয়েকটি জায়গায় পুলিশের পক্ষে নতুন করে কিন্তু তার খোঁজ পাওয়ার চেষ্টা করছে, যদিও 6 দিন অতিক্রান্ত হতে চলেছে, এখনো পর্যন্ত সেই যে কাউন্সিলর তার কোনো রকম ট্রেস পাওয়া গেল না কাউন্সিলরের। আর এদিকে বাগুইয়াটি থানায় এদিন যান প্রমোটার। নির্মাণ স্থলে গিয়ে কাজ করতে বলল পুলিশ, তাকে আশ্বস্ত করা হয়েছে কোনো সমস্যা হলে পুলিশ থাকবে সঙ্গে। বড়বাবু আমাদের আইসি সাহেব, উনি আমাকে আশ্বস্ত করেছেন খুব তাড়াতাড়ি ওনাকে অ্যারেস্ট করবেন, কয়েক জায়গায় রেটও করেছে, শুনেও খুব ভালো লাগলো। আমি ওনারই এখন ভরসায় আছি যে উনি সঠিক পদক্ষেপ নেবেন আর খুব তাড়াতাড়ি ওনাকে অ্যারেস্ট করবেন। এবার আমি আজকে আসলাম যে আমার কাজটাকে তো ফেলে রাখা যাবে না, কাজটা চালু করতে হবে, তাই বড়বাবুর কাছে আসলাম যাতে আমাকে সুরক্ষাটা প্রোভাইড করে। বড়বাবু আমাকে আশ্বস্ত করেছেন আমাকে সুরক্ষা দেবেন, উনি বলেছেন। কিছুটা আমি এখন একটু হালকা হয়েছি, কিন্তু বাকি আমি আতঙ্কের মধ্যে আছি যত সময় না ও অ্যারেস্ট হবে। কাজ করবেন, কোনো অসুবিধা নেই, আমরা সব রকম সাহায্য করবো, আমরা কাজ করব, ওনার কাজ করতে কোনো অসুবিধা হবে না। কাউন্সিলর প্রত্যক্ষভাবে যুক্ত কিনা আমি জানি না এখন, তবে যারা করেছে তারা কাউন্সিলরের সাথে তাদের যোগ আছে। কাউন্সিলর নিজে করেছে এরকম তো আমি শুনিনি। তো আমি তো বলছি যে যারা করেছে তাদের বিরুদ্ধে আমার দিক থেকে পুলিশকে আমি ব্যবস্থা নেওয়ার কথা বলছি। দলের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে সেটা আমি কথা বলবো। জাল পাসপোর্টে সীমান্ত পারের যোগ, হ্যাঁ তা আরো স্পষ্ট হচ্ছে। পাসপোর্ট জালিয়াতির সঙ্গে বাংলাদেশ যোগ স্পষ্ট। জাল পাসপোর্ট চক্রের অন্যতম মাথা সমরেশ বিশ্বাস কয়েকদিন আগে বাংলাদেশে গা ঢাকা দিয়েছিল। তার মোবাইলে একাধিক বাংলাদেশি নাম্বার পেয়েছেন তদন্তকারীরা। পুলিশের সন্দেহ বাংলাদেশি সমরেশের এজেন্ট রয়েছে। পাসপোর্ট জালিয়াতিতে যুক্ত সমরেশের সঙ্গী মনোজ গুপ্ত বাংলাদেশে গা ঢাকা দিয়েছে।
জাল নথি দেখিয়ে ভারতীয় পাসপোর্ট, এই জালিয়াতির সঙ্গে আরও জোরালো হলো বাংলাদেশ যোগ। পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা সমরেশ বিশ্বাস, তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কলকাতা পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারি এড়াতে সস্ত্রীক বাংলাদেশে গা ঢাকা দেয় সমরেশ। গত 10ই ডিসেম্বর তারা বাংলাদেশে পালায়। বিপদ আঁচ করে বাংলাদেশে গা ঢাকা দিয়েছিল, কিন্তু তাতে রক্ষা পায়নি। গত 12ই ডিসেম্বর বারাসত থেকে সমরেশের ছেলে রিপন বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। এতেই তড়িঘড়ি দেশে ফেরে সমরেশ। 13ই ডিসেম্বর বাংলাদেশ থেকে ভারতে ফিরতেই পরের দিন তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, পাসপোর্ট জালিয়াতির কারবারে সমরেশের সঙ্গী মনোজ গুপ্ত। উত্তর 24 পরগনার বনগাঁর বাসিন্দা মনোজ, সেও এখন বাংলাদেশে গা ঢাকা দিয়ে রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। শুধু বাংলাদেশে গা ঢাকা দেওয়া নয়, পাসপোর্ট জালিয়াতির কারবারে সমরেশের বড় নেটওয়ার্ক রয়েছে বাংলাদেশে। পুলিশের দাবি, সমরেশের ফোনে অনেক বাংলাদেশি নাম্বার রয়েছে। বাংলাদেশে তার এজেন্টও আছে, যারা সমরেশের সঙ্গে বাংলাদেশি ক্লায়েন্টের যোগাযোগ করিয়ে দেয়। বাংলাদেশের অনেকের কাছেই ভারতীয় পাসপোর্টের চাহিদা মারাত্মক, কারণ ভারতীয় সেজেই তারা বিদেশে যেতে পারেন। তদন্তকারীদের দাবি, বাংলাদেশের পাসপোর্টে বিভিন্ন দেশের ভিসা পেতে সমস্যা হয়, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে ভিসা পেতে সমস্যা হয়। ভারতের পাসপোর্ট হাতে পেলে সেই সব দেশে যেতে আর কোনো সমস্যা থাকে না। বাংলাদেশিদের একটা খুব বড় অংশ রয়েছেন যারা বরাবরই বিদেশে থাকেন এবং বিদেশে তারা কাজকর্ম করেন, দেশে তারা রেমিট্যান্স পাঠান, টাকা পাঠান। বাংলাদেশের অর্থনীতিরও একটা খুব বড় ভিত্তি হচ্ছে এই বিদেশে থাকা বাংলাদেশিদের পাঠানো অর্থ বা রেমিট্যান্স। বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার ফলে বাংলাদেশিরা কিন্তু এখন বেশিরভাগ যে উন্নত দেশগুলি, সেই দেশগুলিতে তাদের ভিসা এখন অ্যালাউ করা হচ্ছে না। এর ফলে যেটা হচ্ছে, ভারতের মতো একটি দেশে সেখানে বিভিন্ন দুষ্টচক্র সক্রিয় হয়ে উঠেছে, যাদের মাধ্যমে বাংলাদেশিরা ফেক পাসপোর্ট তৈরি করে সেই পাসপোর্ট ব্যবহার করে তারা কিন্তু অন্যান্য দেশে সফর করছেন। এসব থেকেই পাসপোর্ট জালিয়াতিতে বাংলাদেশ যোগ আরও স্পষ্ট হয়ে গিয়েছে। নিউজ 18 বাংলা।